করোনা আক্রান্তের সংখ্যা লাখ ছাড়লো। মৃতের সংখ্যা ১,৩৪৩ জন। রেড জোনের বাসিন্দারাও মানছেন না স্বাস্থ্যবিধি। করোনার কারণে আগামী 2 বছরে 40 লাখ কন্যা শিশুর রয়েছে বাল্যবিয়ের ঝুঁকি। বিষয়টি আমলে নেয়ার দাবি বিশেষজ্ঞদের। বাড়িওয়ালাদের চাপে দিশেহারা করোনার সর্বোচ্চ ঝুঁকিতে থাকা নারায়ণগঞ্জের মানুষ। ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েই চলেছে করোনার সংক্রমণ। নৌবাহিনীতে যুক্ত হল যুদ্ধ জাহাজ সংগ্রাম। প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আধুনিক নৌবাহিনী গড়ে তোলার উপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আশিদ আলী। এখন বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা 1 লাখ ছাড়লো। সংক্রমণের 103তম দিনে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো 1,02,292 জনে। 24 ঘন্টায় নতুন করে 3,803 জনের করোনা শনাক্ত হয়েছে, আর মারা গেছেন 38 জন। সব মিলিয়ে মারা গেছেন 1,343 জন। করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনের বিস্তারিত মোবালিক করিমের রিপোর্টে। স্বাস্থ্য অধিদপ্তর সচেতনতা ও সতর্কতার ওপর গুরুত্বারোপ করে প্রতিদিন ব্রিফিং দিলেও আমলে নেননি সাধারণ মানুষ। ফলশ্রুতিতে মাত্র 103 দিনে বাংলাদেশের করোনায় আক্রান্ত হিসেবে শনাক্তকারী সংখ্যা 1 লাখ ছাড়ালো। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 17,349টি, পরীক্ষা হয়েছে 16,259টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 5,67,503টি নমুনা। গত 24 ঘন্টা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,803 জন। এ পর্যন্ত শনাক্ত 1,02,292 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন অধ্যাপিকা নাসিমা সুলতানা। তিনি বলেন, এ সময় করোনায় আক্রান্ত হয়ে সারা দেশে প্রাণ হারিয়েছেন 1,000-এর বেশি মানুষ। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,975 জন। হাসপাতাল এবং বাসায় সহই সুস্থতা এবং এ পর্যন্ত সুস্থ 40,164 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 38 জন। এ পর্যন্ত 1,343 জন মৃত্যুবরণ করলেন। এর আগে বুলেটিনের শুরুতেই কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ। কোনো স্থানে করোনা রোগ সংক্রমণ প্রশমনের জন্য যদি কৌশলগত রেড জোন ঘোষণা করতে হয়, সেসব স্থানে যখন যেমন প্রয়োজন তেমনভাবে তা করা হবে। এভাবে একটি বিশেষজ্ঞ গ্রুপ কাজ করছে। দেশের করোনা পরিস্থিতি দীর্ঘমেয়াদী হবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। বিষয়টি 2 থেকে 3 বছরের জন্য হতে যাচ্ছে। কাজেই আমাদের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদেরকে আরও উদ্ভাবন করতে হবে এবং আমরা সেই ব্যবস্থাগুলোই বাংলাদেশে প্রবর্তন করব। সারা দেশে আক্রান্ত হিসেবে প্রথম 100 রোগী শনাক্ত হয়েছিল 28তম দিনে। এরপর সংক্রমণের পরিধির সংখ্যা এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বর্ণিত 3 ধাপ পেরিয়ে 4র্থ ধাপে। মোবালিক করিম, মাই টিভি, ঢাকা। করোনা ভাইরাসের স্বাস্থ্যবিধি মানার তোয়াক্কা করছেন না রেড জোন এলাকার বাসিন্দারা। সাধারণ ছুটি ঘোষণা হলেও অবাধেই ঘুরে ফিরছেন এক এলাকা থেকে অন্য এলাকায়। তবে নিজেদের মধ্যে সচেতনতা বাড়াতে কিছু এলাকায় ব্যক্তিগত উদ্যোগও লক্ষ্য করা গেছে। এসএমআরএফের রিপোর্ট। করোনা ভাইরাসের সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় রাজধানীর ৪৫টি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই অঞ্চলগুলোতে সাধারণ ছুটি, স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি জনসাধারণের চলাচলের উপর নিষেধাজ্ঞার মেয়াদও বাড়িয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে রাজধানী ঘুরে দেখা যায় এসব নিয়ম কোনোটাই মানছেন না রেড জোনের বাসিন্দারা। আমার ভালোকে আপনি বুঝবেন, আমার ভালোটা আমাকেই বুঝতে হবে, আর বলি কাউকে বোঝানো যাবে। তা আপনি অ্যাকচুয়ালি সবাই ঝুঁকির মধ্যে আছি, তবে আমাদের আরও প্রপার ডিসিশন নিলে একটু ভালো হয়। ডাক দেওয়া ছিল, সাবধান করতে সে করে দূরে রাখতেছি। মাস্ক নাই, সামনে আসলে আপনার আচ্ছা, আমি ওই হওয়ার একটু করছি তো গরম লাগছে। সাধারণ স্বাস্থ্যবিধি মানার তোয়াক্কাও করছেন না অনেকে। ওকে, কি করবো, ঠিক আছে, করার নাই। এই বাসার সামনেই আবার মাস্ক নিয়ে আসবো, সমস্যা নেই। আবার অনেকে এক এলাকা থেকে অন্য এলাকায় অবাধে ঘুরে বেড়াচ্ছেন। আপনি তো বনশ্রী এলাকায় থাকেন নাকি? না, এলাকায় থাকেন না আপনারা? আমরা এখানে থাকি। কোথায় আপনারা? এখানে তাহলে কি, কোন কাজে? একটু কাজে আসছিলাম, কি কাজে? এক ভাইয়ের সাথে দেখা করতে আসছিলাম। আপনাদের রেড জোন ঘোষণা করা হয়েছে এই এলাকাটাকে? আই ডোন্ট নো, জানেন না? আসছে একটা বড় ভাইয়ের সাথে দেখা করার জন্য। আপনাদের এলাকা কোনটা? আমাদের আজিমপুর।
তবে এর মাঝেও কিছু কিছু মহল্লায় ব্যক্তি উদ্যোগে সচেতনতার ছাপ লক্ষণীয়। এটা করাতে আমাদের জন্য ভালো হয়েছে এবং আমরা নিরাপদে আছি। এটা যে এলাকাবাসী দিয়েছে, বনশ্রী সোসাইটি দিয়েছে, আমি এটাতে খুশি। তবে যদি আমরা নিজস্ব তাগিদে নিজেরা মনে করি যে আমাদেরকে সেফ থাকতে হবে, তাহলে আমরা সেফ থাকব। ব্যক্তি পর্যায়ে সচেতনতা না বাড়লে সরকারের কোনো উদ্যোগেই সফল হবে না বলে মনে করেন সচেতন মহল। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। এদিকে লকডাউন ঘোষণা করা পূর্ব রাজাবাজার মানুষকে সচেতন করার জন্য চলছে কার্যক্রম। পার্শ্ববর্তী পশ্চিম রাজাবাজারেও সচেতনতা তৈরিতে এগিয়ে এসেছেন অনেকেই, আবার কিছু এলাকায় অনেকেই মানছেন না কোনো নিয়ম কানুন। মাহবুব সৈকতের রিপোর্ট। লকডাউন এলাকা রাজধানীর পূর্ব রাজাবাজার। সংক্রমণ রোধে পদক্ষেপ অব্যাহত রয়েছে প্রতিদিনকার মতোই। সংলগ্ন এলাকা পশ্চিম রাজাবাজার, এই এলাকাটিও রেড জোনের আওতায়। ব্যতিক্রম থাকলেও অধিকাংশ মানুষই চেষ্টা করছেন স্বাস্থ্যবিধি মেনে চলার। আমরা চাই আমাদের স্বাভাবিক জীবনযাত্রা বহাল রাখার জন্য নিজেদের উদ্যোগে এই দূরত্বটা মেনটেন করার জন্য আমরা নিজেরাই চেষ্টা করতেছি। সংক্রমণ রোধে চলতি সপ্তাহের প্রথম থেকেই স্থানীয়দের উদ্যোগে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। তা আমরা যেন এই পরিস্থিতিতে না আসি সেই জন্য আমরা চেষ্টা করছি 4টা থেকে বন্ধ করে দেওয়ার জন্য, এবং সরকারি নির্দেশ অনুযায়ী এখান থেকে শুরু করে ঠিক পান্থপথের আগ পর্যন্ত যতগুলো দোকানপাট আছে সবগুলো আমরা বন্ধ রাখি। ব্যবসা তো আমরা 9টা থেকে 4টা বন্ধ থাকি, কোনো রিক্সা গাড়ি থাকতেই না এলাকায়। দোকানপাট খোলা থাকলেও ক্রেতা খুব একটা নেই বলে জানান ক্ষুদ্র ব্যবসায়ীরা। স্বাভাবিক পরিবেশ না থাকায় ক্রেতা সংকটে ব্যবসা ছেড়ে দেওয়ার ঘটনাও ঘটছে। ছিল আগে, এখন ছাইড়া দিছি। লকডাউনে বিজনেসের অনেকই সমস্যা হয়েছে। আপনার মনে করেন যে জায়গায় আমার সারাদিনের সেল হইতো 10,000 টাকা, মনে করেন সেই জায়গায় আমি এখন 300 টাকাও সেল করতে পারতেছি না। সো এই দোকান রাখে আমার কোনো ফায়দা নেই। অত্যাধিক সংক্রামিত এলাকার মধ্যে একটি রাজধানীর বকবাজারও। শারীরিক দূরত্ব মানার বিষয়টি উপেক্ষিত এখানেও। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। করোনাভাইরাসের কারণে আগামী 2 বছর অন্তত 40 লাখ কন্যা শিশু বাল্যবিবাহের ঝুঁকিতে পড়বে। এর পেছনে স্কুল বন্ধ থাকা, দারিদ্র্য বেড়ে যাওয়ার সহ করোনা সম্পর্কিত নানা কারণ জড়িত বলে ধারণা বিশেষজ্ঞদের। এখনই বাল্যবিয়ে বন্ধের বিষয়ে ভাবতে হবে, নইলে অনেক দেরি হয়ে যেতে পারে বলে জানান গার্লস নট ব্রাইডসের প্রধান নির্বাহী ফেইথ মোয়াঙ্কি। আর জানাচ্ছেন শিউলি রোজা। আমি এখন বিয়ে করতে চাই না। বিশ্বে প্রতি বছর অন্তত 1,20,00,000 মেয়ে শিশু 18 বছর আগেই বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য হয়। অর্থাৎ প্রতি 3 সেকেন্ডে একটি মেয়ে শিশুকে বিয়ের পিঁড়িতে বসতে হচ্ছে। আমার বিয়ের কথা ঠিক করে আমি নিজেও জানি না। মারে বললাম যে মা আমি এখন বিয়ে করবো না, আমি পড়তে চাই। তারা বলতেছে না, পড়ালেখা করেও কি করতে পারবি, ভালো কোনো চাকরি করতে পারবি না, কিছু করতে পারবি না জীবনে, বিয়ে দেই, স্বামী নিয়ে সংসার করে থাক। করোনা মহামারীর কারণে আগামী 1 দশকে আরও 1,30,00,000 শিশু বাল্যবিয়ের শিকার হবে বলে জানানো হয় জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে। যখন সহিংসতা, দুর্যোগ বা মহামারীর মতো কোনো সংকট তৈরি হয় তখনই বাল্যবিয়ের হার বেড়ে যায় বলে ধারণা বিশেষজ্ঞদের। The position of the National Human Rights Commission had been not only to prohibit but also to make child marriage. দক্ষিণ সুদান, আফগানিস্তান ও ভারতে অকল্পনীয় হারে বাল্যবিয়ে বেড়ে যাওয়ার প্রমাণ পেয়েছেন তারা। She's a baby, but I'm just a child too. I should have stayed at school. But it's fine, she's such a good girl. এ ব্যাপারে গার্লস নট ব্রাইডসের প্রধান নির্বাহী ফেইথ মোয়াঙ্গি জানান, স্কুল মেয়েদের সুরক্ষা দেয়। বাল্যবিয়ে বেড়ে যাওয়ার পেছনে বড় কারণ হচ্ছে স্কুল বন্ধ থাকা। যখন স্কুল বন্ধ হয়ে যায় তখন বাল্যবিয়ের ঝুঁকি বেড়ে যায়। করোনা মহামারী শেষ হলেও অনেক মেয়ে শিশু স্কুলে আর নাও ফিরতে পারে। এটা সত্যি উদ্বেগজনক। এ বিষয়ে এখনই পদক্ষেপ নেওয়া জরুরি। এছাড়াও লকডাউনের কারণে মেয়েদের কাছে প্রজনন স্বাস্থ্যসেবা পৌঁছাতেও বিঘ্ন ঘটছে। এতে অনেক তরুণী অসময়ে গর্ভধারণের ঝুঁকিতেও পড়ছেন বলছেন বিশেষজ্ঞরা। The majority of girls who become pregnant before they are 18 have never taken a course in health education. Catholic churches reject. শিউলি রোজা, মাই টিভি। ব্রাহ্মণবাড়িয়ায় করোনা পরীক্ষায় নেই কোনো সরকারি PCR ল্যাব ও ICU। এর মধ্যে প্রকাশ্যে ঘোরাফেরা করছেন সংক্রমিতরা, ফলে জেলায় বেড়েই চলেছে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিনিধি আফম কাউসার ইমরানের রিপোর্ট জানাচ্ছেন রাজিয়া সুলতানা স্মৃতি।
ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি মেডিকেল কলেজে পিসিআর ল্যাব স্থাপন করলেও তা এখনও চালু হয়নি। এছাড়া গুরুতর অসুস্থদের জন্য আইসিইউ স্থাপনের দাবি রয়েছে। জেলার সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনা উপসর্গধারীদের নমুনা সংগ্রহ ঢাকায় পাঠানো হয়। এতে রিপোর্ট পেতে সময় লাগে 5 থেকে 7 দিন। এরই মধ্যে করোনা রোগীরা বাইরে চলাফেরা করায় আতঙ্কিত অনেকে। এই অবস্থাতে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সরকারি হাসপাতালে একটি পিসিআর ল্যাব। সহজলভ্য যেন আমরা এই টেস্টটি করতে পারি। একাধিক দিন গিয়েও নমুনা দিতে পারে না। প্রধানমন্ত্রীর ঘোষণা মোতাবেক এখনও ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা জেনারেল হাসপাতালে আইসিইউ স্থাপনের কথা থাকলেও তা বাস্তবায়ন না হওয়ায় ঝুঁকিতে গুরুতর অসুস্থ রোগীর চিকিৎসা। করোনা নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা যাবে দ্রুততম সময়ের মধ্যে, এতে করোনার সংক্রমণও কমে যাবে। সদর হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপন করার অনুরোধ জানাচ্ছি। সাধারণ মানুষগুলি উপকৃত হবে। করোনা রোগী আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ার কারণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিষয়টি অগ্রাধিকার দেওয়ার জন্য। সিভিল সার্জন বললেন, জেলায় কোনো টেস্টিং ল্যাবরেটরি নাই, যার কারণে ফলাফল আসতে বিলম্ব হয়। দ্রুত সংকট সমাধানের আশ্বাস দেন তিনি। আমাদের 250 শয্যা সদর হাসপাতালে সেখানে আইসিইউ স্থাপন হবে। জেলায় টেস্টিং ল্যাবরেটরি স্থাপিত হলে হয়তো এই সমস্যা আমরা উত্তরাতে পারবো বিশেষ করে। অন্যদিকে জেলা প্রশাসক বললেন, ব্রাহ্মণবাড়িয়ায় পিসিআর ল্যাব স্থাপনের জন্য সুপারিশ করা হয়েছে, দ্রুত তা বাস্তবায়ন হবে। বিষয়টি ইতিমধ্যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরের চিঠিপত্র দিয়ে জানিয়েছি, যোগাযোগ হয়েছে এবং সরকারের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে যে খুব শীঘ্রই এখানে একটি পিসিআর ল্যাব স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাজিয়া সুলতানা স্মৃতি, মাই টিভি নিউজ ডেস্ক। করোনা আক্রান্তের সংখ্যায় সর্বোচ্চ ঝুঁকিতে থাকা নারায়ণগঞ্জের ভাড়াটিয়ারা মানবেতর জীবনযাপন করছেন। বাড়িওয়ালাদের চাপে দিশেহারা ভাড়াটিয়াদের অবস্থা এখন সংকটাপন্ন বলে অভিযোগ অনেক ভুক্তভোগীরা। প্রতিনিধি আব্দুল্লাল মামুনের রিপোর্ট জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। রাজধানী ঢাকার পর সর্বোচ্চ করোনা আক্রান্ত জেলা নারায়ণগঞ্জে ভাড়াটিয়াদের স্বাভাবিক জীবন সংকটাপন্ন হয়ে উঠেছে। কর্মজীবীদের এই শহরে কর্মহীন হয়ে পড়া ভাড়াটিয়াদের প্রতি অমানবিক আচরণ করছে বাড়িওয়ালারা, এমন অভিযোগ উঠেছে। স্বাভাবিক সময়ের মতো নির্ধারিত সময়ে ভাড়া পরিশোধ করতে বাধ্য করা হচ্ছে তাদের, অন্যথায় বাড়ি ছাড়তে চাপ প্রয়োগ করার অভিযোগও উঠেছে। ভাড়া থাকি, বাড়িওয়ালারা যন্ত্রণায় বাঁচতেছি না ভাড়ার টাকার জন্য। আজকে 2 মাস ধরে আমাদের কাজ নাই, বসা এমন অবস্থায় দিশেহারা ভাড়াটিয়ারা বলছেন, যেখানে খাবারের যোগান দিতে সমস্যা তৈরি হচ্ছে সেখানে প্রতি মাসে ভাড়া দেয়া তাদের পক্ষে প্রায় অসম্ভব। আমাদের যাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ, তারা তো এখন নিয়মিত বাড়ি ভাড়া পরিশোধ করাটা খুবই ক্রিটিক্যাল হয়ে পড়েছে। তবে বিষয়টির সাথে সহমর্মিতাও প্রকাশ করেছেন অনেক বাড়িওয়ালা। আমি আমার ভাড়াটাদের প্রেসার করে নিয়ে ভাড়া দেওয়ার জন্য আপনারা যারা আছে, আপনাদের যারা ভাড়াটে আছে তাদেরও প্রেসার করেন না, পারেন তো সহযোগিতা করেন। এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা না দিলেও ভাড়াটিয়াদের প্রতি সদয় হবার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা আনুষ্ঠানিকভাবে কিছু বলতে পারি না, আমরা অনুরোধ করতে পারি একজন মানুষ হিসেবে অথবা জেলা প্রশাসক হিসেবে যে আপনারা ভাড়াটিয়াদের প্রতি সদয় হন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বাংলাদেশের জলসীমা সুরক্ষায় নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করতে যুক্ত হলো অত্যাধুনিক যুদ্ধজাহাজ সংগ্রাম। ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাহাজটি রিকমিশনিং করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলসীমা রক্ষায় নৌবাহিনীকে আরও আধুনিক জ্ঞানসম্পন্ন করে গড়ে তোলার নির্দেশ দেন তিনি। করোনা পরিস্থিতিতে নিজেকে সুরক্ষিত রেখে অহেতুক ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেন তিনি। আরও জানাচ্ছেন রাকিব হাসান। শক্তিশালী দেশের সমুদ্র সুরক্ষায় নৌবাহিনীর বহরে সংযোজিত হলো নতুন করভেট ক্লাস যুদ্ধজাহাজ সংগ্রাম। অত্যাধুনিক করভেট ক্লাস যুদ্ধজাহাজ সংগ্রাম। করোনা পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর কমিশনিং অনুষ্ঠানে যোগ দেন। নৌবাহিনীর প্রধান তাকে অনুরোধ করব যে আপনি কমিশনিং ফরমান যথাযথভাবে হস্তান্তর করুন। প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে জাহাজের অধিনায়কের কাছে কমিশনিং ফরমান তুলে দেন নৌবাহিনী প্রধান। প্রধানমন্ত্রী তার বক্তব্যে নৌবাহিনীর আধুনিকায়নে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। ইতিমধ্যে আমাদের নৌবাহিনীতে সাবমেরিন যুক্ত হয়েছে, অ্যাভিয়েশন সিস্টেম যুক্ত হয়েছে, অর্থাৎ এখন আমাদের নৌবাহিনী ত্রিমাত্রিক। এবং ইতিমধ্যে আমরা অনেক আধুনিক সরঞ্জামাদি আমরা ক্রয় করেছি, জাহাজ ক্রয় করেছি এবং আমরা নিজেরাও, যেমন খুলনা শিপইয়ার্ড আমি প্রথম নৌবাহিনীর হাতে দিয়ে দিই,
পাশাপাশি আমরা ড্রাই ডক নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের দুটো ড্রাই ডক আমরা নৌবাহিনীকে দিয়ে দিয়েছি। আমরা নিজেদের দেশেও স্বল্প পরিসরে এখন ধীরে ধীরে আমাদের জাহাজ বানানো শুরু করেছি, মেরামতের কাজও আমরা করছি। দেশের সমুদ্র সীমা রক্ষার পাশাপাশি নৌপথে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে সচল রাখতে নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট থাকতে নৌবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। এই সমুদ্র সীমা আমাদের রক্ষা করা, সমুদ্র সম্পদ আমাদের কাজে লাগানো, আমাদের অর্থনীতিতে সমুদ্র সম্পদকে আমরা কীভাবে ব্যবহার করব সেগুলি আমাদের প্রয়োজন। আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না, আমরা শান্তি চাই। যদি কেউ আমাদের উপর হামলা করে তার জন্য আমরা যথাযথভাবে মোকাবেলা করতে পারি। তাই যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে চাই। সে কারণে আমাদের সশস্ত্র বাহিনীকে আমরা রাখছি, আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী প্রত্যেকটা প্রতিষ্ঠান যেটা আধুনিক জ্ঞান সম্পন্ন হয়। অদৃশ্য শক্তি করোনার প্রভাবে বাংলাদেশ ও পুরো বিশ্ব যখন স্থবির, এই অবস্থা থেকে মুক্তি পেতে নিজেকে সুরক্ষিত রাখার পাশাপাশি অহেতুক ঝুঁকি না নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অদৃশ্য একটি শক্তি আক্রমণে সমস্ত বিশ্ব স্থবির হয়ে গেছে, অর্থনীতি স্থবির, যাতায়াত স্থবির, সবকিছু স্থবির হয়ে গেছে। তা আমি নৌবাহিনীর সকল সদস্যকে বলবো যে সবাই নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করে আপনারা আপনাদের সব দায়িত্ব পালন করবেন। আগামী 9 জুন জাহাজটি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের লক্ষ্যে লেবাননের উদ্দেশ্যে যাত্রা করবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। করোনায় চাকরিচ্যুত ও বেকার হয়ে পড়া প্রাথমিক পর্যায়ে 1500 সাংবাদিককে কল্যাণ ট্রাস্ট থেকে 10,000 টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ের সাংবাদিক নেতাদের সাথে বৈঠককালে একথা জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাজেট পাশের আগেই মোবাইল থেকে অতিরিক্ত টাকা কেটে নেওয়া অন্যায় বা সমীচীন নয়। বিএনপি নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি জানান, রাজনৈতিক ভবিষ্যতের শঙ্কার জন্যই বিএনপি নেতারা বিদ্বেষপূর্ণ মনোভাব প্রকাশ করছেন। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যমায়ের দেশে উন্নীত হয়েছে। বাংলাদেশে দারিদ্র্য 41% থেকে 20% নেমে এসেছে, এটি হচ্ছে বাস্তবতা। আর বিএনপি নেতা রিজভী আহমেদ সহ অন্যান্যরা যে বক্তব্যগুলো রাখছেন, এগুলো আসলে বাংলাদেশের এই উন্নয়ন অগ্রগতিতে, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে এই উন্নয়ন অগ্রগতিতে তারা যে বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করছেন, একই সাথে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যে শঙ্কিত হচ্ছেন, সেই বিদ্বেষ এবং সংখ্যা থেকে উদ্ভ্রান্তের প্রলাপের মতো তাদের বক্তব্য, এছাড়া অন্য কোনো কিছু নয়। করোনা ভাইরাস মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার সহ অর্পিত সকল ধরনের দায়িত্ব সেনাবাহিনী নিষ্ঠার সাথে পালন করে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমির প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। বাংলাদেশ মিলিটারি একাডেমি বিএমএ এর 78তম দীর্ঘমেয়াদী কোর্স এবং 53তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষেও রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। স্বল্প পরিসরে অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি কুড়িতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সিএমএইচগুলোকে আমরা পর্যাপ্ত এই করোনা পেশেন্টদেরকে মোকাবেলা করার জন্য যা যা মেশিন প্রয়োজন, আমরা অনেক মেশিন বিদেশ থেকে আনিয়েছি। আমাদের আইসিইউতে ভেন্টিলেটর যেরকম ছিল এবং অন্যান্য অক্সিজেন সাপোর্ট দেওয়ার জন্য যতটুকু সুযোগ সুবিধা ছিল, আমরা সেই সুযোগ সুবিধা অনেকাংশে বৃদ্ধি করেছি। যে আমাদেরকে বেসামরিক প্রশাসনকে এই করোনা ভাইরাসের এগেইনস্টে তাদেরকে সহযোগিতা করার জন্য নিয়োগ করা হয়েছে। আমাদেরকে যে দায়িত্বটা দিবে আমরা সেটা প্রফেশনালি সেটা আমরা করে আসছি, এখন করছি, ভবিষ্যতেও করব। এবারে করোনায় করণীয়। করোনা পরিস্থিতি থাকলেও জীবিকার তাগিদে খুলে দেওয়া হয়েছে অনেক অফিস আদালত, ফলে কাজে বের হতে হচ্ছে কর্মজীবীদের। এ সময় সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা বাসায় থাকা শিশু সন্তান নিয়ে। তবে সঠিক স্বাস্থ্যবিধি মেনে চললে পরিবারের মাঝে করোনা ছড়ানোর ঝুঁকি কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাহবুব সৈকতের আরও একটি রিপোর্ট। পরিবারের অন্যদের সাথে করোনাকালীন নিজেদের সন্তান বা শিশুদের জন্য উদ্বিগ্ন সবাই। তবে শিশু কিশোরদের জন্য উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আপনাদেরকে এতটুকু এনশিওর করা যায় যে বাচ্চাদের এই কোভিড আক্রমণের হারটা কম, সংক্রমণের পরে
খুব একটা লক্ষণ প্রকাশ পায় না। সেক্ষেত্রে বাচ্চাদের যদি লক্ষণ প্রকাশ না পায় তাহলে কোনো ট্রিটমেন্টের দরকার নেই। বর্তমানে কিন্তু জ্বর, জারি, ঠান্ডা, কাশিটা হওয়ার একটা সময়, অ্যালার্জি, অ্যাজমা এগুলো হওয়ার একটা চান্স থাকে। এই সময়টা ডেঙ্গু ফিভার বা ডেঙ্গু জ্বরের একটা প্রকোপ চলছে। এগুলো অভিভাবকরা আপনারা অবশ্যই সচেতন থাকবেন এবং প্রয়োজনে আপনাদের নিকটস্থ বা পরিচিত চিকিৎসকের পরামর্শ নেবেন। শারীরিক সুস্থতার জন্য সুষম খাবার গ্রহণের কথাও জানান চিকিৎসকরা। এই সিজনাল ফ্রুটসগুলো আপনি তাকে খাওয়ানোর জন্য ব্যবস্থা করতে পারেন। ভাত খাওয়ার প্রতি তাদের জোর করারও দরকার নেই। একটা কেক বানাই দিলেন, আরেকদিন একটা পুডিং বানাই দিলেন, আরেকদিন নুডলস করে দিলেন, ডিম খাওয়াইতে পারেন, দুধ খাওয়াতে পারেন, যেগুলো সুষম খাবার এগুলো খাওয়াতে পারেন। প্রচুর পরিমাণে পানি খাবে। এ সময় মানসিক স্বাস্থ্য অটুট রাখতে করণীয় নিয়ে কথা বলেন ডাক্তার এহসানুল কবির এবং ডাক্তার আহাদ হোসেন। এটা হচ্ছে বাচ্চাদের সাথে স্বাভাবিক সময়ে যা করা দরকার আমরা কিন্তু সেটাই করি না। মেন্টালি তারা একটা চাপের মধ্যে রয়েছে, আর এই চাপটা কাটিয়ে ওঠা সম্ভব যদি মায়েরা, অভিভাবকরা, বাবারা এবং পরিবারের অন্যান্য সদস্যরা বাচ্চাকে একটু সঙ্গ দেয়, তাদের সাথে একসাথে খেলা, লুডো খেলা, ক্যারাম খেলা, তাদেরকে নৈতিক শিক্ষা দেওয়া। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। নিচ্ছে আরেকটি সংবাদ বিরতির সাথেই থাকুন, ফিরে সারজা থাকছে। সীমান্তে সেনা নিহতের ঘটনায় ভারত জুড়ে বিক্ষোভ, চীনা সরঞ্জাম বর্জনের ঘোষণা। স্বাগত আরও একবার, আপনারা দেখছেন মাই টিভি রাতের সংবাদ। গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের রামু, চকরিয়া, পেকুয়া ও মহেশখালী উপজেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে অন্তত 50,000 পরিবার। এছাড়া টেকনাফ এবং কুতুবদিয়ায় বেড়িবাঁধ ভেঙে পানিবন্দী হয়ে পড়েছে অনেক পরিবার। স্থানীয়দের অভিযোগ, রেল লাইনের রাস্তা তৈরি ও বাঘখালী নদী থেকে নদী খননের নামে অবৈধভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে বাণিজ্যিকভাবে উত্তোলন করা বালি ভরাটের কারণে পানি নিষ্কাশনের পথগুলো বন্ধ হয়ে গেছে, যে কারণে গত 2 বছর ধরে একটু ভারী বৃষ্টি হলেই দেখা দেয় জলাবদ্ধতা। দ্রুতই পানি নিষ্কাশনের পথগুলো খুলে দিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয়রা। দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvniউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla ও twitter/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আশিতা আলী। প্রিয় দর্শক, করোনার সংক্রমণ প্রতিরোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।